মাদক ও তামাক জাতীয় দ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। উভয় সেবন আমরা কোনোভাবেই সমর্থন করি না। স্কটিশ চার্চ কলেজ ড্রামা ক্লাব ও লিটারারি সোসাইটির যৌথ উদ্যোগে বাংলার ৮জন দিকপাল সাহিত্যিকের ৮টি গল্পের সম্ভার অনুস্বর, স্বল্পস্বরে পূর্ণ উপাখ্যান। লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যপট বাংলা সাহিত্যে যে মুষ্টিমেয় সাহিত্যিকদের সৃষ্টিতে প্রতিফলিত হয়েছে তার অন্যতম। তার প্রথম প্রকাশিত ছোট গল্প উপেক্ষিতা প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। সত্যজিৎ রায় তার রচিত উপন্যাস পথের পাঁচালী, অপরাজিত ও অপুর সংসারের চিত্রায়ন করেন, যা অপু ট্রিলজি নামে খ্যাত। তার অন্যান্য উল্লেখযোগ্য সৃষ্টির মধ্যে আছে চাঁদের পাহাড়, আরণ্যক, বরণের ডঙ্কা বাজে, আদর্শ হিন্দু হোটেল, অশনি সংকেত প্রভৃতি। তার উপন্যাস ইছামতির জন্য তিনি রবীন্দ্র পুরস্কার লাভ করেন। তার সৃষ্ট চরিত্র তারানাথ তান্ত্রিক পাঠককুলে আজও জনপ্রিয়। আজ আমাদের নিবেদন বাটি চচ্চড়ি। এই গল্পটি তার কিন্নর দল গল্পগ্রন্থ থেকে গৃহীত। প্রধান চরিত্রে ডাক্তার, ডাক্তারের বউ, পিসিমা ও অলকা। তাহলে শুরু করি আজকের গল্প বাটি চচ্চড়ি। সংসারটা এমন কিছু বড় নয়, মাত্র দুটো মেয়ে মানুষ এবং একজন পুরুষের সমবায়ে গঠিত। ডাক্তার, ডাক্তারের বউ এবং তাদের এক বিধবা পিসিমা। আবার এই পিসিমা ডাক্তারের থেকে বছর দশেকের ছোট। সরকারি হাসপাতালের পুরনো ডাক্তার, চক্রধরপুরে বদলি হয়েছে সম্প্রতি। ছোট সংসার, আরও ছোট একখানা বাড়িতে অবস্থিত। বেশ ভালোভাবেই চলছিল, সুখে শান্তিতে, হাসিতে ও আনন্দে। এহেন সময় ডাক্তার একখানা চিঠি পেলেন এই মর্মে। স্নেহের সতু, কলিকাতা হইতে তোমার ছোট কাকার জ্যেষ্ঠ পুত্রবধূ অলকাকে হাওয়া বদলের জন্য তোমার ওখানে পাঠাইতেছি। তিনি বড়ই রুগ্না, আশীর্বাদ নিও। ইতি বাবা। প্রস্তাবনাটা পিসিমার কাছে উত্থাপন করা হলে তিনি বললেন, বেশ, আসুক ছোট বৌদি, আমি তবে কলকাতা চললুম, এখানে থাকতে পারবো নি। ডাক্তার বললেন, তাহলে এখানে দিন চলবে কি করে? সে আমি কি জানি ভাইপো। কিন্তু বৌমা আসছেন, তিনি রোগা মানুষ, তাকে দিয়ে তো আর সংসারের কাজ করানো যাবে না। আর আমাদের বউ তখন একা হয়ে পড়বে, ছেলে পিলে নিয়ে আর কদিক সামলাবে? তাছাড়া কলকাতায় তো দেখছি মানুষের তেমন অভাব নেই। সুতরাং পিসিমাকে থেকে যেতে হলো। অলকার সঙ্গে তার আজ প্রায় 5 বছরের বিবাদ। সেই বিবাদের ঝাঁজেই তিনি প্রতিবাদ করেছিলেন, কিন্তু সেই প্রতিবাদ কিছুতেই টিকল না ডাক্তারের প্রবল যুক্তির কাছে। ওদিকে অলকা এলো যথাসময়ে। দীর্ঘদিন ম্যালেরিয়ায় ভুগে ভুগে তার দেহের সক্রিয় কলকবজাগুলি অচলপ্রায় হয়ে গেছে। শরীরের সে কান্তি বা শোভা নেই, মুখশ্রী হয়েছে কালিমালিপ্ত। গায়ের হাড়গুলো এমনভাবে বার হয়ে পড়েছে যে তাদের এক একখানা গোনা যায় অক্লেশে। আসার পর দিন ডাক্তার তাকে পরীক্ষা করলেন। পরীক্ষা করে বুঝলেন তার জীবনের আশা বড় কম। নিজের মৃত্যুর জন্য সে নিজেই দায়ী, কারণ মৃত্যুকে সে ডেকে এনেছে অযথা নিজের নির্বুদ্ধিতার ফলে এবং চিকিৎসার অভাবে। এমনকি একথা বললেও হয়তো অত্যুক্তি হবে না যে সে ক্ষয়ে ক্ষয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছে নিঃশেষের দিকে, নিছক ভিটামিনের অভাবে বা খাদ্য প্রাণের অকিঞ্চিতকরতায়। স্বামীর দীর্ঘদিনের বেকার অবস্থা রোগের আরেকটি কারণ বলা যেতে পারে। যা হোক, অলকার চিকিৎসা চলতে লাগলো যথাসাধ্য, কিন্তু সে চিকিৎসায় কোনো সুফল মিলল না মাসখানেকের মধ্যেও। ডাক্তার হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বসলেন। বৌমার অবস্থার কোনো উন্নতিই তো হচ্ছে না, কি করা যায়? মাথা কাজ করছে না আমার। অলকার রোগ কমল না,
বরং সকল চেষ্টাকে ব্যর্থ প্রতিপন্ন করে বৃদ্ধি পেতে লাগলো একটু একটু করে দিন দিন। অলকার নুন খাওয়া নিষেধ। কোনো এক রাজার মেয়ে নাকি তার বাপকে নুনের মতো ভালোবাসত, সুতরাং নুনের প্রয়োজনীয়তা কিংবা গুণ সামান্য নয়। তাই অলকা সচরাচর নুনহীন তরকারি খেত না। ডাক্তারের বউ আবার লোককে খাওয়াতে বড় ভালোবাসতে, সুতরাং অলকার খাওয়ার কষ্ট দেখে তার করুণ মন ক্লিষ্ট হতো খুব। অনেক বলে কয়ে তিনি স্বামীর কাছ থেকে বৌমার সামান্য একটু বাটি চচ্চড়ি খাবার অনুমতি পেয়েছেন এবং তার জন্য সযত্নে বাটি চচ্চড়ি করেও দিতেন। সেদিন অনেকগুলো বিছানা পরিষ্কার করে উঠতেই ডাক্তারের বউয়ের বেশ দেরি হয়ে গেল। পিসিমা তাড়াতাড়ি স্নান করে এসে রান্না করতে বসলেন, আর বৌমা জানলার পাশে বসে দূর আকাশের দিকে তাকিয়ে দেখতে লাগলো অপরূপ মেঘের খেলা। দূরে অতিকায় ধূমের মতো দাঁড়িয়ে আছে আকাশচুম্বী পর্বত, তার নিচে ইতস্তত বৃক্ষলতা শোভিত কালো বর্ণের ছোট ছোট পাহাড়, তাদের গায়ে লাল কাঁকড়ের বঙ্কিম পথরেখা। মনে হয় যেন কোন অচিন দেশে চলে গেছে পাহাড়ের বুক বেয়ে। বৌমা অন্যমনস্ক হয়ে ভাবছিল, এমন সময় ডাক্তারের বউ ভেজা চুল মুছতে মুছতে এসে বলল, বৌমা, আজ কি দিয়ে দুধ সাবু খাবে? যা হোক দিয়ে খাবো এখন মা। কেন বাটি করতে দিলে না? থাক না, কুটনো তো সব কোটা হয়ে গেছে। তা হোক, তুমি একটা বাটি করতে দাও মা। কথা শেষ করে ডাক্তারের বউ গৃহত্যাগ করে, আর বৌমা অর্থাৎ অলকা উঠে যায় বাটি চচ্চড়ির কুটনো করতে। পিসিমা কড়ার ওপর মাছ দিয়ে একবার বাটির দিকে তাকিয়ে নিলেন, তারপর বললেন, বলি হ্যাঁ গো বৌদি, আমার গতরে কি এমন পোকা পড়েছে? কেন ঠাকুরজি? আমি কি বাটির কুটনো কুটতে পারি না? না কুটলে হাতে পক্ষাঘাত হতো। তেজ করে আমায় একবেলা বলা হলো না? রোগ তো 12 মাস লেগেই আছে, তার আবার অত দিমাগ কিসের? রুগ্ন বউয়ের শুকনো দুটি চোখ বিদীর্ণ করে ঝরে পড়ে মুক্তোর মতো অশ্রুকণা। নিদারুণ ঘৃণা ও বেদনা হয় ননদের এই বাক্যবাণের সুতীব্র আঘাতে। স্বামীর অর্থহীনতা এবং নিজের রোগের চিন্তায় তার সারা কোমল অন্তরাত্মা সহসা রিরি করে ওঠে। আর পিসিমার মুখ তখন যেন তুবড়িতে আগুন লেগেছে। সমস্ত বারুদ নিঃশেষিত না হলে তিনি নীরব হবেন না। বৌমা আস্তে আস্তে বাটিটা নিয়ে আসে সকলের অজ্ঞাতসারে। ঘণ্টা দুয়েক পর পিসিমার বারুদ ফুরিয়ে যেতে ডাক্তারের বউ এসে বললেন, বৌমা, বাটি আমায় দাও মা, আমি করে দিচ্ছি। ছি ছি, মানুষকে মানুষ এমনভাবে বলে? 20 বছরের রোগশীর্ণ অলকা আজ সারা হৃদয় মথিত করে কেঁদে ফেলল বিপুল বেদনায়। শ্বশুর শাশুড়িকে অকালে হারিয়ে সে আর বিধবা ননদের গঞ্জনা সহ্য করতে পারছে না। ডাক্তারের বউ তার আঁচল দিয়ে চোখের জল মুছিয়ে দিয়ে বললেন, কিন্তু না মা, বাটিটা আমায় দাও। না থাক মা, বাটি আমি আর জীবনে খাবো না। ছি, সে কি হয় মা? খুব হয়। এরকম করো না বৌমা। ডাক্তারের বউয়ের বহু অনুনয় বিনয় সত্ত্বেও অলকা বাটি বের করে দিল না। ডাক্তারের বউ বেলা 1টা পর্যন্ত বাটির খোঁজে সমস্ত কিছু তন্ন তন্ন করে দেখলেন, কিন্তু কোথাও সে বাটি পাওয়া গেল না। আর পাওয়া গেল না সেই কোটা তরকারিগুলো। সেদিন রাতে ডাক্তার গিয়েছেন রিহার্সাল দিতে। এবার পুজোয় নাকি ভারী ধুম করে থিয়েটার হবে। ডাক্তারের বউ মুখের মধ্যে অনেকগুলো এলাচ পুড়ে ছাড়পোকা মারতে বিছানা আতিপাতি করে খোঁজেন। এ তার নিত্যদিনের অভ্যাস। রাতে তিনি বড় একটা ঘুমন না। এমন সময় পাশের ঘরে অলকা উত্তক্ত হয়ে বলল, ভালো জ্বালা, দরজাটা তো কিছুতেই খুলছে না মা। ডাক্তারের বউ আলো নিয়ে এগিয়ে এলেন। কি হয়েছে বৌমা? দেখো না মা, দরজার খিলটা না কিছুতেই পাচ্ছি না। কিন্তু দরজা তো খোলা মা। তবে খিল কোথায় গেল? ডাক্তারের বউ জানেন তার জ্যাঠাইমা মৃত্যুর আগে এরকম দিগ্ভ্রান্ত হয়ে গিয়েছিলেন। অলকার এই রহস্যজনক আচরণে তিনি রীতিমতো ভয় পেয়ে গেলেন। আস্তে আস্তে নিজে এসে দরজাটা খুলে দিলেন। সামান্য পরে বৌমা বাইরে থেকে ফিরে এসে আবার নিজের বিছানায় শোয় এবং ডাক্তারের বউ মশা তাড়িয়ে
পুনরায় মশারিটি গদিতলায় গুঁজে দেন। তারপর কখন যে ঘুমিয়ে পড়েন তার জানা নেই। ওগো, দরজা খোলো। ডাক্তারের ডাকে ধর্মর করে উঠে বসেন ডাক্তারের বউ। দরজাটা খুলে দেন। যেন মোষ একেবারে, ঘুমে অচেতন। থাক, খুব হয়েছে। আধ ঘন্টা ধরে একজন ভদ্রলোক ডাকছে। সকালে অতগুলো কাঁথা তোষক কাচলে ওই ভদ্রলোকেরও ওই দশাই হতো নিশ্চয়। মেলা বকো না, রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। ডাক্তার শুয়ে ঘুমিয়ে পড়েন। কতক্ষণ যে ঘুম ঘরে কেটেছিল দুজনের তা তারা জানেন না। ডাক্তারের বউ সহসা সচেতন হলেন ডাক্তারের আহ্বানে। ওগো, দেখো তো, ও ঘরে বৌমা যেন কি বলছেন। হ্যাঁ, দাঁড়াও শুনি। ডাক্তারের বউ শুনলেন অলকা পাশের ঘরে বলছে, দূর ছাই, কিছুতেই তো আলো জ্বলছে না। রুগ্ন কণ্ঠে ক্ষীণ স্বরে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে অট্টহাসি হেসে ওঠেন যেন কিসের ব্যাকুল প্রচেষ্টায়। ডাক্তারের বউ গৃহপ্রবেশ করে দেখেন সে এক অদ্ভুত ব্যাপার। অলকা মশারির মধ্যে হ্যারিকেনের ল্যাম্প নিয়ে গিয়ে অনবরত ফসফস করে দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে যাচ্ছে, আর সেই প্রজ্বলিত কাঠি চিমনিতে ঠুকে ঠুকে নিভিয়ে ফেলছে প্রতিবার। এমনি করে বিরক্ত হচ্ছে ব্যর্থতার বেদনায়। ডাক্তারের বউ স্তম্ভিত হয়ে স্থির হয়ে থাকলেন এক মুহূর্ত, তারপর বললেন, বৌমা, ও কি করছো মা? দেখো দেখিন মা, আলোটা না কিছুতেই জ্বলছে না। অলকার জ্ঞান সহসা ফিরে আসে। কিংকর্তব্য বিমূঢ়ের মতো তাকিয়ে থাকে ডাক্তারের বউয়ের দিকে। ডাক্তারও এগিয়ে আসে। তারপর তাড়াতাড়ি অলকাকে পরীক্ষা করে বলেন, শিগগির আগুন করে ওর হাত পা শেক করো। এতক্ষণে পিসিমার ঘুম ভাঙে। তিনি আলস্য ত্যাগ করে পিটপিট করে তাকিয়ে থাকেন। ডাক্তার এসে তাড়াতাড়ি অলকাকে একটা ইঞ্জেকশন দিয়ে দিলেন। তারপর বাইরে গিয়ে বললেন, না, এত করেও বৌমাকে আর বাঁচাতে পারল না। চোখের কোণ থেকে ঝরে পড়ে বিন্দু বিন্দু অশ্রুকণা। ডাক্তারের বউয়ের চোখও হয়ে ওঠে বাদল দিনের সজল আকাশের ন্যায়। মুহূর্তে সবকিছু এলোমেলো হয়ে যায়। কলকাতায় টেলিগ্রাম করা হয় অলকার স্বামীর কাছে, তবুও যদি একবার শেষ দেখা করতে পারে পাড়ের ঘাটে। ডাক্তার যথাসাধ্য চেষ্টা করলেন। স্বামী এলো দূর অন্তর থেকে, আর এলো মেজদি। ডাক্তার কাঁদলেন, আর কাঁদলেন তার বউ, মৃতার স্বামী ও মেজ ননদ। শুধু কাঁদেননি তার বিধবা ছোট ননদ, কারণ মৃতার সঙ্গে তার কথা বন্ধ প্রায় 5-6 বছর। আর সেই কারণেই সারা রাত দিগ্ভ্রান্ত একজনকে মশারির মধ্যে দেশলাই জ্বালাতে দেখেও নিবারণ করতে পারেননি কিছুতেই। এই ঘটনার দিন 7 পর ডাক্তারের বউ এক দুপুরবেলা ভাড়ার ঘর গোছাতে গোছাতে একটা খালি হাঁড়ির মধ্যে পেলেন সেই বাটিটা, আর তার মধ্যেকার কতকগুলো শুকনো তরকারি। পুরনো ক্ষতে আবার যেন নতুন করে আঘাত লাগলো। একটা ব্যথিত দীর্ঘ নিঃশ্বাস বুকের মধ্যে চেপে ধরল। সেই বিচ্ছেদ বেদনা কোনো শব্দে বাক্যে লাঘব হলো না। কেবল তিনি সজল নয়নে তাকিয়ে রইলেন সেই বাটি এবং তার মধ্যেকার শুকনো তরকারির দিকে। শেষ হল বাটি চচ্চড়ি। লেখক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠে সংবর্তিকা। পিতার ভূমিকায় অধ্যাপক ও সহ অধ্যক্ষ ডক্টর সুপ্রতিম দাস, ডাক্তার কুশল, ডাক্তারের বউ তিতাস, অলকা অন্বেষা ও পিসিমা সুপ্রজা। আবহ নির্মাণ ও শব্দগ্রহণে পরম শিব। গল্পের নাট্যরূপ অর্ক। সূত্রধর ও নির্দেশনা অদৃশা। সোশ্যাল মিডিয়া প্রচারণা শতদ্রু, মেঘ ও কীর্তিকা। সহযোগিতায় অস্মিতা। সমগ্র পরিচালনায় অরুণোদয়। পরবর্তী গল্প আসছে 7ই নভেম্বর ঠিক রাত 8টায়। চোখ রাখুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। অনুস্বর
স্বল্পস্বরে পূর্ণ উপাখ্যান।